সবাইকে ধন্যবাদ। আমি ইয়াসিন রানা, এটিএন বাংলার রিপোর্টার। আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে জানানোর জন্য মূলত আসলে আজকে এই ভিডিওটি তৈরি করা। সবাই আশা করি দেখবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন আশা করছি। আপনাদের যে বিষয়টি জানানোর চেষ্টা করব যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট সম্পর্কে অনেকেরই আসলে পূর্ণাঙ্গ ধারণা নেই। এই বিষয়টি জানানোর জন্য মূলত আসলে এই ভিডিওটা তৈরি করা। আপনাদের জানানোর চেষ্টা করব যে আসলে সুপ্রিম কোর্ট মূলত দুইটা ভাগে বিভক্ত, দুইটা ডিপার্টমেন্ট। একটা হলো হাইকোর্ট বিভাগ আর একটা হলো আপিল বিভাগ। হাইকোর্ট বিভাগের বিচারকরা থাকেন, আপিল বিভাগের বিচারকদের সংখ্যা হলো কম থাকে। আপিল বিভাগের প্রধান থাকেন প্রধান বিচারপতি। তো এই সংখ্যা, এই দুইটার সমন্বয়ে মূলত সুপ্রিম কোর্ট গঠিত হয়। এক্ষেত্রে আপনারা জানেন যে আসলে নিশ্চয়ই যে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন এবং তার জায়গায় সৈয়দ রিফাত আহমেদ উনি আসলে নিয়োগ পান। এরপরে দেখা যায় আপিল বিভাগ থেকে 6 জন বিচারপতি পদত্যাগ করেন। এই বিচারপতি পদত্যাগ করার কারণে আপিল বিভাগে যে বিচারক শূন্যতা তৈরি হয়েছে এটা পূরণ করার জন্য আবার 4 জন বিচারক আজকে 12 আগস্ট নিয়োগ দেওয়া হয়েছে। আপনি যেই নামগুলি একটু জানানোর চেষ্টা করবো। একজন হলো বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি রেজাউল হক, বিচারপতি এস.এম. এমদাদুল হক। এই চারজন এবং প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ উনি সহ মোট 5 জন বিচারক এখন আপিল বিভাগে রয়েছেন। এছাড়া হাইকোর্ট এবং আপিল বিভাগ সব মিলিয়ে মোট বাংলাদেশে এখন বিচারপতির সংখ্যা মোট 81 জন। এই যে হাইকোর্ট বিভাগ এবং সুপ্রিম কোর্টের যেই আপিল বিভাগের যেই ধারণাটা, এটা আসলে অনেকেরই ধরেন জানা নাই যে হাইকোর্ট কি বলেছে, একটা কোনো রায়ে হাইকোর্ট কি বলেছে, আবার দেখা যায় একই জিনিস যে সুপ্রিম কোর্ট আমরা সংবাদপত্রে উল্লেখ করি যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্টের যেই মূলত বিষয়টা সেটা হলো আপিল বিভাগ যা বলে সেটাকেই সুপ্রিম কোর্ট হিসাবে উল্লেখ করা হয় যে এটা হলো সুপ্রিম কোর্টের রায়, আর হাইকোর্ট ডিভিশনের যে রায়গুলো সেটা মূলত হাইকোর্টেরই। এক্ষেত্রে আরেকটা বিষয় হলো জানানোর চেষ্টা করব যে হাইকোর্টের যে মামলাগুলো রয়েছে তা মূলত সুপ্রিম কোর্টের দিকে হলো পরবর্তীতে আপিল করা হয়। আপনি কোনো সাধারণত সিএমএম কোর্ট থেকে কোনো মামলা জজ কোর্টে যায়, জজ কোর্ট থেকে হাইকোর্টে যায় এবং হাইকোর্ট থেকে কোনো রায় যদি কারো কোনো ধরনের পছন্দ না হয় কিংবা রায়ের বিরুদ্ধে উনি আপিল করবেন, তখন আপিল বিভাগে সেই রায়ের বিষয়ে তারা আবার পুনরায় আপিল করেন। এটা হলো একটা বিষয়। আর দ্বিতীয়ত দেখা যায় কোনো ধরনের আপিল বিভাগের রায় কিংবা প্রধান বিচারপতি সম্প্রতি যে উনি পদত্যাগ করলেন কিংবা প্রধান বিচারপতির যদি কারো অভিযোগ থাকে কিংবা কোনো একটা রায়ের বিষয়ে যদি কোনো কেউ অভিযোগ করতে চান, তো প্রধান বিচারপতির বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ করতে হলে সেটা কিন্তু প্রধান বিচারপতির কাছেই আসলে অভিযোগটা শুনানি হয়। এটা হলো বাংলাদেশের আইনের সিস্টেম। তো এখানে সাম্প্রতিক সময়ে অনেকগুলো বিষয় আসলে আলোচনা হয়, পক্ষে বিপক্ষে নানান ধরনের কথা হয়। তো এই কথার মাঝখানে আসলে নানা আইনের যে বিষয়গুলো আসলে খুঁটিনাটি বিষয়গুলো আমাদের বাংলাদেশে আসলে ওইভাবে পড়ানো হয় না। স্কুলে তো না, কলেজেও না, ভার্সিটিতে তেমন একটা আসলে পড়ানো হয় না। বেসিক যে বিষয়টা বাংলাদেশের সংবিধান সম্পর্কে আসলে বেসিক বিষয়ে পড়াশোনা করানো হয় না। যার কারণে বাংলাদেশের মানুষ, স্টুডেন্ট এই সব বিষয় আসলে অনেক কম জানেন। তো আমি ছোট করে এই সাম্প্রতিক সময়ের এই বিষয়টা আমি শুধু বলার চেষ্টা করলাম। তো এখানে অনেক বিস্তারিত বিষয়, অনেক টপিকস থাকে, আইনজীবীরা খুব ভালো জানেন। এই ভিডিওটা আমি সংবাদকর্মী হিসেবে বানালাম। আইনজীবী হিসেবে কেউ যদি বানান তাহলে এই বিষয়টা সাধারণ মানুষ আরও সহজভাবে, আরও বোধগম্যভাবে তারা বুঝতে পারবে। এক্ষেত্রে তাদের হয়তো আছে ভিডিও, তো আমিও একটা ভিডিও বানালাম। সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং নিজেরা পড়াশোনার মাধ্যমে আরও অনেকটা বেশি জানার চেষ্টা করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।